আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। একে আমরা অনেকে শেয়ার ইস্যু বললে চিনে থাকি। আজকে এই অধ্যায় থেকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল আপনাদের রাজশাহী বোর্ড 2024 সালে। রাজশাহী বোর্ড 2024 সালে এই অধ্যায় থেকে সাধারণত আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। এর প্রথমটি এখন আমি আপনাদেরকে সমাধান করে দেব। সকলেই প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখেন, রাজশাহী বোর্ড 2024 শেয়ার ইস্যু থেকে আমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেখানে এটি ছিল 4 নম্বরে। তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব। অবশ্যই প্রশ্নটি একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। আর ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যা আপনারা অন্যান্য অঙ্কগুলো কি করতে পারবেন, সহজে সমাধান করতে পারবেন। দেখেন, আমাদেরকে এখানে বলছে মাহাদি কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ারে বিভক্ত 40 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি অনুমোদিত শেয়ারের 80% শেয়ার প্রতি শেয়ার 10 টাকা অধিহারে বিক্রয়ের জন্য আবেদনপত্রের আহ্বান করে। এরপরে বলছে জনসাধারণের নিকট হতে 3,50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি ইস্যুকৃত সমস্ত শেয়ার বিলি করল। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হলো। এরপরে বলছে কোম্পানি শেয়ার প্রতি 0.25 টাকা করে ব্যাংক চার্জ প্রদান করে। ক নম্বরে আমাদেরকে বলছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ নম্বরে বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো ব্যাংক জমার উদ্বৃত্ত 37,40,000 টাকা ধরে। তো এই ছিল আমাদের প্রশ্নের ধরন। আমি এখন আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব, সমাধান করে দেব। তো যেহেতু এখানে ক নাম্বারে বলছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করতে, তো আমরা অবশ্যই এখানে লিখে নিব ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয়। তো প্রথমে আমরা ইস্যুকৃত শেয়ারের সংখ্যাটা বের করব। দেখেন, ইস্যুকৃত শেয়ার, ইস্যুকৃত শেয়ার এটি লিখে নিব আমরা এখানে। এটি লেখার পরে আমাদেরকে বুঝতে হবে যে কোম্পানি ইস্যুকৃত শেয়ার কিভাবে বের করবে। দেখেন, একটি কোম্পানি যখন নিবন্ধন হয়, নিবন্ধনের সময় সে কতগুলো শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে, সেখানে থেকে সে কত পার্সেন্ট শেয়ার জনসাধারণ নিকট ইস্যু করছে, সেটি আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। আজকের অঙ্কে কোম্পানি দেখেন অনুমোদিত শেয়ারের সংখ্যা ছিল তাদের, অনুমোদিত শেয়ার সংখ্যা ছিল আমাদের এখানে 4 লক্ষ শেয়ার। সেখান থেকে সে 80% শেয়ার কি করছে, জনসাধারণ নিকট ইস্যু করছে। তো আমরা এখানে লিখে নিব শেয়ার। সেখান থেকে কোম্পানি ইস্যু করে 80% শেয়ার। দেখেন, এই 80% আমরা এখানে লিখে নিব। তো অনুমোদিত শেয়ারের সংখ্যা ছিল আজকের অঙ্কে দেখেন 4 লক্ষ শেয়ার নিয়ে কোম্পানি অনুমোদিত হয়। তারা প্রশ্নের শুরুতে কি বলছে, তারা বলছে যে কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ারে বিভক্ত 40 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। এই যে 4 লক্ষ শেয়ারে বিভক্ত, এখানে 4 লক্ষ শেয়ার হচ্ছে তাদের অনুমোদিত শেয়ারের সংখ্যা। সেখানে ছিল, আর সেখান থেকে সাধারণত তারা কি করছে দেখেন, সেখান থেকে তারা কি করছে যে 80% শেয়ার 10% অধিহারে বিক্রয়ের জন্য আবেদনপত্র কি করে, আহ্বান করে। তাহলে আমরা এখানে সেজন্য 80% বসাবো। তো আমরা এখানে 80% যদি করি তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের আসবে এখানে 3,20,000 শেয়ার। এই যে 3,20,000 শেয়ার আসছে, এটি হচ্ছে আমাদের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা। ভালো করে আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে। অনুমোদিত শেয়ারের সংখ্যা থেকে কত পার্সেন্ট সে ইস্যু করে, তা দ্বারা যদি আপনি গুণ করে ফেলেন তাহলে আপনি এখানে টোটাল ইস্যুকৃত শেয়ারের সংখ্যাটা পেয়ে যাবেন। এখন আমাদেরকে বের করতে হবে ব্যাংক চার্জের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব ব্যাংক চার্জ। তো ব্যাংক চার্জ যদি আমরা বের করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে কোম্পানি কতগুলো শেয়ার জনসাধারণ নিকট বিলি করতে পারবে বা ইস্যু করতে পারবে। আমরা একটু আগে দেখলাম যে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ছিল কত, 3,20,000 শেয়ার। এই 3,20,000 শেয়ার এই কোম্পানি জনসাধারণ নিকট বিলি করতে পারবে। সেজন্য আমরা কখনো যদি ব্যাংক চার্জ বের করতে যাই তাহলে অবশ্যই আমরা এখানে লিখে নিব বিলিকৃত শেয়ার বা ইস্যুকৃত শেয়ার, দুইটি লেখা যাবে। কারণ কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করবে ততগুলো শেয়ারের জনসাধারণ নিকট বিলি করতে পারবে। তো আমরা এখানে লিখে নিব বিলিকৃত শেয়ার গুণ করব কোম্পানি শেয়ার প্রতি কত টাকা করে ব্যাংক চার্জ দিবে তা দ্বারা। তো আমরা এখানে লিখে নিব শেয়ার প্রতি
শেয়ার প্রতি ব্যাংক চার্জ, শেয়ার প্রতি ব্যাংক চার্জের পরিমাণটা আমরা এখানে লিখে নিব। তো বিলিকৃত শেয়ারের সংখ্যা হবে আমাদের 3,20,000 শেয়ার, কারণ ইস্যুকৃত যেগুলো বিলি করবে কোম্পানি সেগুলো। তো আমরা এখানে বসাবো। এরপর আমাদের ব্যাংক চার্জের পরিমাণ তারাই বলছে যে শেয়ার প্রতি প্রত্যেকটা, দেখেন শেয়ার প্রতি ব্যাংক চার্জের পরিমাণ ছিল 0.25 টাকা করে। তাহলে যদি আমরা এখানে গুণ করি আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের আসবে 80,000 টাকা। এই যে 80,000 টাকা আসবে এটি হচ্ছে আমাদের ব্যাংক চার্জের পরিমাণ। তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে জাবেদাগুলো বুঝিয়ে দেব, অর্থাৎ খ নাম্বার। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব। খ নাম্বার বলছে এখানে যে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো যখনই আমরা শেয়ার ইস্যুর জাবেদা দাখিলা দিতে যাব সাধারণত এটি প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে একই ধরনের জাবেদা হয়। আর খ নাম্বারে আমাদেরকে অবশ্যই এখানে জাবেদা দাখিলা দিতে বলবে। তো সাধারণত আমরা কি জাবেদাগুলো দিয়ে থাকি শেয়ার ইস্যুর ক্ষেত্রে? ভালো করে মনে রাখেন, যখনই আপনারা শেয়ার ইস্যুর জাবেদাগুলো করতে যাবেন তখন আপনাকে প্রথমত যে জাবেদাটি দিতে হবে সেটা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা। অর্থাৎ কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করছে সেখান থেকে সে জনসাধারণ নিকট থেকে কতগুলো শেয়ারের আবেদন পাইছে ওই আবেদনের জন্য আপনাকে অবশ্যই জাবেদা দিতে হবে। এরপরে আবেদনকৃত শেয়ার থেকে কোম্পানি কতগুলো শেয়ারের অর্থ মূলধনে স্থানান্তর করতে পারবে সেজন্য আপনাদেরকে আরেকটি কি করতে হবে, জাবেদা দিতে হবে, যাকে বলা হয় মূলধনের স্থানান্তরের জাবেদা। এই দুইটি জাবেদা আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে কোম্পানি যদি অতিরিক্ত শেয়ার পায় তাহলে অতিরিক্ত শেয়ারগুলো জনসাধারণ নিকট আবার ফেরত দিয়ে দেয়, তাহলে তাকে শেয়ার ফেরতের অর্থাৎ শেয়ার আবেদনের অর্থ ফেরতের জাবেদা দিতে হবে। এই হচ্ছে 3টি জাবেদা। তারপরে হচ্ছে কোম্পানির যদি অবলেখক থাকে তাহলে ওই অবলেখকের চার্জের জন্য আমাদেরকে একটি জাবেদা দিতে হয়। আজকের অঙ্কে অবলেখক নেই সেজন্য আমাদেরকে জাবেদাটি দিতে হবে না। এরপরে আমাদেরকে যে জাবেদা দিতে হবে সেটি হচ্ছে ব্যাংক চার্জ, কিন্তু আজকের অঙ্কে ব্যাংক চার্জ আসছে সেজন্য আমাদেরকে সে জাবেদাটি দিতে হবে। তার মানে আজকের অঙ্কে আমাদেরকে মোট 4টি জাবেদা দিতে হবে। সেটি হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা, তারপর হচ্ছে শেয়ার আবেদন অর্থ মূলধনের স্থানান্তরের জাবেদা, অতিরিক্ত শেয়ারের অর্থ ফেরতের জাবেদা, তারপর হচ্ছে ব্যাংক চার্জের জাবেদা। তো আমরা প্রথমত যে জাবেদা দিব সেটি হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা। এখানে অবশ্যই আমরা জাবেদার করে নিব তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এভাবে আমরা অবশ্যই কি করব, ঘরটি করে নিব। তো প্রথমত আমরা জাবেদা দিব কোনটি, শেয়ার আবেদনের জাবেদা। দেখেন কিভাবে দিতে হয়, আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে দেখেন আমরা যখনই শেয়ার আবেদনের জাবেদা দিব তখন লিখবো আমরা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কারণটি কেন? কারণটি হচ্ছে জনগণ যখন আমার নিকট শেয়ারগুলোর জন্য আবেদন করবে তখন তারা যে টাকাগুলো দিবে তখন এই টাকাটা অর্থাৎ শেয়ার আবেদনের টাকাটা আমার ব্যাংকে গিয়ে জমা হবে। সেজন্য আমার ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। অন্যদিকে আমি কিন্তু তাদেরকে এখনো শেয়ারগুলো বুঝিয়ে দিই নাই। আর যতক্ষণ বুঝিয়ে না দিব ততদিন পর্যন্ত আমি তাদের নিকট কি থাকবো, দায়ী থাকবো। সেজন্য শেয়ার আবেদনের অর্থটা আমার জন্য কি হয়ে যাবে, তখন দায়ী হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে টাকাটা বের করব। দেখেন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ক নাম্বার আমরা দেখিয়েছিলাম কোম্পানি ইস্যু করে 3,20,000 শেয়ার। কতগুলো শেয়ার ইস্যু করে? 3,20,000 শেয়ার সে ইস্যু করে। সেখান থেকে কোম্পানি আবেদন পায় কত, দেখেন কোম্পানি আবেদন পায় 3,50,000 শেয়ারের। তাহলে ভালো করে মনে রাখেন এখানে যেহেতু আমরা আবেদনের জাবেদা দিতেছি কোম্পানি কতগুলো শেয়ারে আবেদন পেয়েছে সে আবেদনের শেয়ারের সংখ্যা দিয়ে আপনাকে কি করতে হবে, টাকাটা এখানে বের করতে হবে। তো আমাদের এখানে আসবে 3,50,000 শেয়ার। দেখেন 3,50,000 শেয়ার আমরা এখানে কি করব, বসিয়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই 3,50,000 শেয়ার প্রত্যেকটা শেয়ার কত টাকা করে আবেদন পেয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানি যখন বাজারে 80% শেয়ার ইস্যু করে প্রত্যেকটা শেয়ার কি বলছে এখানে যে 10% অধিহারে তারা কি করে বিক্রয়ের জন্য আবেদনপত্রের আহ্বান করে, 10% অধিহার। আজকের অঙ্কটি হচ্ছে আমাদের অধিহারের। দেখেন তাহলে কোম্পানি শেয়ার প্রতি অধিহার করে কত, আমাদেরকে এখানে খুব ভালো করে বুঝতে হবে। অধিহারের অঙ্ক আজকের অঙ্কটি। তো অধিহার করে 10%। কত পার্সেন্ট? 10%। কোম্পানি যখন নিবন্ধন হয় নিবন্ধনের সময় কোম্পানির প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল 10 টাকা। এখন সে যখন বাজারে ইস্যু করে প্রত্যেকটা শেয়ারে 10% কি করে, অধিহার করে। তাহলে দেখেন 1 টাকা অধিহার করে। অধিহার মানে হচ্ছে আমি শেয়ারের মূল্য বেশি দামে কি করছি, বাজারে ইস্যু করছি। তাহলে আমাদের নিবন্ধনের সময় ছিল 10 টাকা। দেখেন
নিবন্ধনের সময় ছিল আমাদের প্রত্যেকটা শেয়ার 10 টাকা। যখন আমি এখানে 3,20,000 শেয়ার জনসাধারণ নিকট ইস্যু করছি, তখন আমি প্রত্যেকটা শেয়ারে 1 টাকা অধিহার করছি। তাহলে এই 11 টাকা করে আমি জনসাধারণ নিকট কি করছি? ইস্যু করছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি জনসাধারণের নিকট 11 টাকা করে ইস্যু করি, তাহলে তারা আমার নিকট কত টাকা করে আবেদন করবে? অবশ্যই 11 টাকা করে আবেদন করবে। সেজন্য এখানে 3,50,000 শেয়ারের আবেদন পাবেন আপনি 11 টাকা করেই। আমরা এখানে গুণ করব 11 দ্বারা। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। দুইটিকে যখন আপনি গুণ করবেন, আপনাদের এখানে আসবে 38,50,000 টাকা। এটি আপনারা এখানে বসাবেন। ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকে বসিয়ে দিবেন। আশা করি আপনারা প্রথম জাবেদাটি বুঝতে পারছেন। এরপরে দ্বিতীয় জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তরের জাবেদা। তো আমরা এখানে কি জাবেদা দিব দেখেন। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর এখানে লিখব, যেহেতু অঙ্কটি হচ্ছে অধিহারের, সেজন্য আমরা এখানে লিখব শেয়ার অধিহার। শেয়ার অধিহার হিসেবে আমরা লিখব কোন দিকে? ক্রেডিট দিকে। এটি একটি মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর আমরা এখানে লিখব, যেহেতু আমরা মূলধনে স্থানান্তর করতেছি, সেজন্য লিখব শেয়ার মূলধন হিসাব। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। দেখেন, এখানে মূলধনে যখনই আপনি স্থানান্তর করবেন, তখন আপনাকে অবশ্যই এভাবে জাবেদা দিতে হবে। মূলধনের স্থানান্তর মানে কি? মূলধনের স্থানান্তরের মানে হচ্ছে আমি জনসাধারণকে শেয়ারগুলো বুঝিয়ে দিয়েছি। আর যদি আমি জনসাধারণকে শেয়ারগুলো বুঝিয়ে দিই, অবশ্যই আমি তাদের নিকট থেকে দায় কমে যাবে আমার, অর্থাৎ দায়ের পরিমাণ হ্রাস পাবে। সেজন্য আমরা এখানে লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট। দায় যখন বৃদ্ধি ছিল তখন ছিল ক্রেডিট দিকে, এখন হ্রাস পাতে হয়ে গেছে ডেবিট দিকে। এরপরে শেয়ার অধিহার, অর্থাৎ প্রত্যেকটা শেয়ার 1 টাকা করে অধিহার করছে। 1 টাকা করে অধিহার করাতে আমার মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমাদের, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্বের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এখানে শেয়ার অধিহারকে নিয়ে যাব ক্রেডিট দিকে। অন্যদিকে শেয়ার মূলধনের মাধ্যমে শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্বের পরিমাণ কি পায়? বৃদ্ধি পায়। সেজন্য আমরা এখানে লিখে নিব ক্রেডিট পাশে। এখন টাকাটা আমরা কিভাবে বের করব? যখনই মূলধনে স্থানান্তর করবেন, তখন এখানে অবশ্যই মাঝখানে শেয়ার অধিহার অথবা অবহার আসবে। তাহলে আপনারা এখানে অবশ্যই অধিহারের টাকাটা বা অবহারের টাকাটা আগে বের করে নেবেন। তো দেখেন, কোম্পানি কতগুলো শেয়ারের অর্থ এখানে স্থানান্তর করবে মূলধনে। এখানে অনেকেরই ভুল করে যে 3,50,000 শেয়ারের আবেদন পাইছে, ওই 3,50,000 শেয়ারের আবেদন অর্থে মূলধনে স্থানান্তর করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোম্পানিকে এখানে 3,50,000 শেয়ার ইস্যু করছে? কোম্পানি ইস্যু করছে এখানে 3,20,000 শেয়ার। যতগুলো শেয়ার সে ইস্যু করে, ততগুলো শেয়ারে সে জনসাধারণকে বুঝিয়ে দিতে পারবে। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে, যতগুলো ইস্যু করবে ততগুলো সে যেহেতু বুঝিয়ে দিতে পারবে, ততগুলো শেয়ারের অর্থই আমরা এখানে মূলধনে স্থানান্তর করব। এখানে 3,50,000 শেয়ার কখনোই মূলধনে স্থানান্তর হবে না। তাহলে আমরা এখানে 3,20,000 শেয়ার এখানে বসাবো। প্রত্যেকটা শেয়ারে সে 1 টাকা করে অধিহার করে। তাহলে আমরা এখানে 1 দ্বারা গুণ করব। দেখেন, তখন আমাদের এখানে আসবে 3,20,000 টাকা। এই যে 3,20,000 টাকা আসছে, এটি হচ্ছে শেয়ার অধিহারের টাকার পরিমাণ। এখন শেয়ার মূলধনের টাকা বের করব। তো দেখেন, 3,20,000 শেয়ারের অর্থই কিন্তু আমরা মূলধনে স্থানান্তর করতে পারবো, কারণ সে ইস্যু করছে 3,20,000 শেয়ার। এখন প্রশ্ন হচ্ছে এখানে কত টাকা করে গুণ করব। দেখেন, কোম্পানি যখন ইস্যু করে তখন প্রত্যেকটা শেয়ার ইস্যু করে কত করে? 11 টাকা করে। দেখেন, 11 টাকার ভিতরে কিন্তু আমাদের অধিহারটা আছে। আমরা যখন অধিহারের 1 টাকা বের করে ফেলছি, তাহলে আমাদের অবশিষ্ট আছে কত? 10 টাকা। সেজন্য অবশিষ্ট টাকা দ্বারা আমরা এখানে আবার গুণ করে ফেলবো। অর্থাৎ অধিহারের 1 টাকা আমরা এখান থেকে নিয়ে গিয়েছি আবার। এরপরে আমাদের বাকি আছে কত? বাকি আছে আমাদের আর 10। সেজন্য আমরা এখানে 10 দ্বারা গুণ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে কত? দেখেন, 3 লক্ষ, অর্থাৎ 32 লক্ষ টাকা আসবে আমাদের এখানে। এখন আমরা দুইটিকে যোগ করব। তো যোগ করলে আমাদের কত আসে দেখেন, 20,000 টাকা। এটি হচ্ছে আমাদের শেয়ার আবেদনের টাকার পরিমাণ, অর্থাৎ মূলধনে স্থানান্তর করছি আমরা। এরপরে দেখেন, কোম্পানি যতগুলো শেয়ারের আবেদন পেয়েছে, ততগুলো শেয়ার কি জনগণকে বুঝিয়ে দিতে পারছে? না। তাহলে অতিরিক্ত শেয়ারগুলো সে ফেরত দিয়ে দেয়। ঠিক প্রশ্নের ভিতরে কি বলছে? বলছে কোম্পানি যথারীতি স্বীকৃত সমস্ত শেয়ার বিলি করে
অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হয়। তাহলে অতিরিক্ত শেয়ার কতগুলো দেখেন, অতিরিক্ত শেয়ার হচ্ছে আমাদের ইস্যু করছি কত, 3,20,000, আবেদন পাইছি কত, 3,50,000-এর। তাহলে অতিরিক্ত শেয়ারের সংখ্যা হচ্ছে আমাদের এখানে 30,000 শেয়ার। এই 30,000 শেয়ারের অর্থ এখন সে কি করবে, ফেরত দিয়ে দিবে। তো যখন ফেরত দিবে তখন জাবেদা আমাদেরকে কিভাবে দিতে হবে দেখেন, আপনি যখন আবেদন পেয়েছিলেন তখন জাবেদা দিয়েছিলেন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কারণ ব্যাংকের সম্পদ বাড়ছে, দায়ের পরিমাণ বাড়ছে। এখন যদি ফেরত দিয়ে দেন অবশ্যই ব্যাংকের সম্পদ কমে যাবে, দায়ের পরিমাণও কমে যাবে। তাহলে এখানে জাবেদাটাকে উল্টো করে দিবেন। তাহলে আমরা এখানে লিখে নিব শেয়ার আবেদন হিসাব ডেবিট। অন্যদিকে ব্যাংকের সম্পদের পরিমাণ কমে যাবে, তাহলে আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব ক্রেডিট। এটি হচ্ছে ফেরতের জাবেদা। তো কতগুলো শেয়ার ফেরত দিব, আমরা এখানে ফেরত দিব 30,000 শেয়ার। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা করে ফেরত দিব। দেখেন আমি আবেদন পেয়েছিলাম কত টাকা করে, 11 টাকা করে। দেখেন এখানে আবেদন পেয়েছিলাম 11 টাকা করে, জনগণের নিকট থেকে 11 টাকা করে আবেদন পেয়েছিলাম, তাহলে তাদেরকে অবশ্যই ফেরত দিতে হবে 11 টাকা করে। তাহলে আমরা 11 দ্বারা এখানে গুণ করে ফেলবো, যত টাকা করে আবেদন পাবো তত টাকা করে আবার ফেরত দিব। তাহলে আমাদের এখানে আসবে 3,30,000 টাকা, 3,30,000 টাকা। ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকে আমরা কি করব, বসিয়ে দেব। আশা করি আপনারা এটিও বুঝতে পারছেন। এরপর আমাদেরকে এখানে যে জাবেদা দিতে হবে সেটা হচ্ছে ব্যাংক চার্জের জাবেদা দিতে হবে। আজকের অঙ্কে বলা আছে যে শেয়ার প্রতি 0.25 টাকা করে ব্যাংক চার্জ প্রদান করে। তাহলে আমি যদি ব্যাংক চার্জ দিই তাহলে এটি অবশ্যই আমার জন্য একটি ব্যয়। আমরা এখানে লিখে নিব ব্যাংক চার্জ হিসাব ডেবিট। ব্যাংক চার্জ এটি প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। অন্যদিকে ব্যাংকের সম্পদ কমে যাবে, তাহলে আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব ক্রেডিট। আরেকটি বিষয় মনে রাখেন, শেয়ার ইস্যুর জাবেদার ক্ষেত্রে কখনোই নগদান হিসাব আসবে না, সবকিছু ব্যাংকের সাথে থাকবে। এখন আমরা এখানে ক নাম্বার আপনাদেরকে দেখিয়েছিলাম যে 3,20,000 শেয়ারের সাথে যদি আমরা 0.25 গুণ করি তাহলে আমাদের এখানে 80,000 টাকা আসে ব্যাংক চার্জ। তাহলে আমরা ব্যাংক চার্জ এখানে বসাবো। এখানে কখনোই ব্যাংক চার্জ আপনারা শেয়ার আবেদনের সাথে গুণ করবেন না। ব্যাংক চার্জ যতগুলো ইস্যু করবে বা যতগুলো বিলি করবে তার দ্বারা আপনারা কি করবেন, এখানে গুণ করে ফেলবেন। তো আশা করি আপনারা এই জাবেদাটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমরা গ নাম্বারটি সমাধান করব। তার আগে আপনাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে, আজকের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ব্যাংক জমার একটা উদ্বৃত্ত তারা দিয়ে দিয়েছে। যেহেতু তারা দিয়ে দিয়েছে সেজন্য আমাদেরকে এখানে ব্যাংক উদ্বৃত্তটা আর বের করতে হয় না। যদি কখনোই আমাদেরকে ব্যাংক উদ্বৃত্ত তারা না দেয় তাহলে অবশ্যই আমাদেরকে বের করতে হবে। কিভাবে দেখেন, ব্যাংক যেহেতু এখানে ডেবিট দিকে আছে, পরবর্তীতে দেখেন তো ব্যাংক আর কোথায় ডেবিট দিকে আছে, ব্যাংক কিন্তু আর কোথাও ডেবিট দিকে নেই। ব্যাংক এখানে আছে ক্রেডিট দিকে। দেখেন এখানে আছে ডেবিট দিকে, এখানে আছে ক্রেডিট দিকে। মিলছে, ডেবিট ডেবিট যদি মিলে তাহলে যোগ করবেন। যেহেতু ডেবিট আর ক্রেডিটে মিলে নাই সেজন্য এই টাকাটা আমাদেরকে এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে। সেম এখানেও আছে ক্রেডিট দিকে, তাহলে আমাদের ডেবিট টাকা থেকে ক্রেডিট টাকাটা বিয়োগ করতে হবে, তাহলে ব্যাংক উদ্বৃত্তটা আমরা পেয়ে যাব। তো যেহেতু এখানে দিয়ে দিছে সেজন্য আমাদেরকে আর বের করতে হবে না। তো এখন আমরা আর্থিক অবস্থার বিবরণটি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে গ নাম্বার বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, ব্যাংক জমার উদ্বৃত্ত 34,40,000 টাকা ধরে। তো অবশ্যই আমরা আর্থিক অবস্থার বিবরণের জন্য ঘর করে নিব বিবরণ টাকা টাকা টাকা, অবশ্যই কোম্পানির নাম আপনারা এখানে লিখে নেবেন। এখন আসেন, যখনই আমরা আর্থিক অবস্থা বিবরণী করতে যাব শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আনতে হবে সম্পদের জিনিসগুলো। তো আর্থিক অবস্থার বিবরণী মানে আমরা কি জানি যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। তো আমাদের এখানে আসবে সম্পদ সমূহ। তো আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ, এই কথাটা আমরা এখানে লিখে নিব। এরপর আমাদের সম্পদের পাশে প্রথমে আসবে যেটি চলতি সম্পদ। পুরো অঙ্কে আমাদের একটি চলতি সম্পদ থাকে, সেটি হচ্ছে ব্যাংক জমা। তো আমরা এখানে লিখে নিব ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত, এই কথাটা আমরা এখানে লিখে নিব। তো তারা এটা বলছে আমাদেরকে 34,40,000 টাকা ধরে করতে, তো আমরা এখানে এটি বসাবো। এরপর আমরা জানি এখানে সম্পদের পাশে আসবে আমাদের স্থায়ী সম্পদ। যেহেতু আমরা এখানে শেয়ারের মাধ্যমে কোনো স্থায়ী সম্পদ কিনি নাই সেজন্য এটি আমাদের এখানে আনতে হবে না। এরপর আমাদের সম্পদের পাশে আর একটি জিনিস আসবে এখানে, সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়। তো আমরা এখানে লিখে নিব অসমন্বিত ব্যয়। কারণ কেন, কারণ হচ্ছে আজকের অঙ্কে কিন্তু আমাদের অসমন্বিত ব্যয় আছে, সেটা হচ্ছে ব্যাংক চার্জ। তো আমরা এখানে লিখে নিব অসমন্বিত ব্যয়। এটির জন্য আমরা হেডিং করব
লিখে নিব আমাদের এখানে আছে ব্যাংক চার্জ, আমরা এখানে লিখে নিব ব্যাংক চার্জ। অসমন্বিত ব্যয় কিন্তু আরও আছে, সেটা হচ্ছে শেয়ার অবহার, তারপর হচ্ছে প্রাথমিক খরচ, আইনি খরচ, এগুলো আমাদের অবশ্যই এখানে নিয়ে আসতে হবে। তো ব্যাংক চার্জের পরিমাণ ছিল আমাদের ৮০,০০০ টাকা, তো আমরা এখানে বসাবো। দেখেন আমাদের কিন্তু সম্পদের পাশে আর কোনো কিছু এখানে আসবে না, তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, ৩৪,৪০,০০০ যোগ ৮০,০০০ টাকা, তাহলে আসবে আমাদের ৩৫,২০,০০০ টাকা। ৩৫,২০,০০০ টাকা, এটি আমরা এখানে বসাবো। এটিকে আমরা ক্লোজ করে ফেলবো। এটি হচ্ছে আমাদের জন্য মোট সম্পদ। এরপর আমাদেরকে এখানে আনতে হবে শেয়ার হোল্ডারদের শর্ত ও দায়সমূহ, এটি আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো এটির ভিতরে আমাদেরকে কি কি আনতে হবে দেখেন, প্রথমত আমরা আনবো অনুমোদিত মূলধন। আমি আশা করি আপনারা সকলে জানেন কি কি আসবে এখানে, অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন আমরা এখানে কথাটা লিখে নিব। এরপর আমরা এখানে লিখব প্রতিটি 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ার, 4 লক্ষ শেয়ার। অনুমোদিত মূলধন মানে কি, যে কোম্পানি নিবন্ধনের সময় কতগুলো শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে, প্রত্যেকটা শেয়ারের মূল্য কত ছিল, তা দ্বারা আপনারা যদি গুণ করে ফেলেন তাহলে এখানে আসবে দেখবেন 40 লক্ষ টাকা, যাই ছিল তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ। এটিকে আপনি সাথে সাথে এখানে ক্লোজ করে ফেলবেন, কারণ এটি আর্থিক অবস্থার বিবরণীতে কোনো প্রভাব ফেলবে না, তবে দেখাতে হবে। এরপর হচ্ছে আপনি লিখবেন এখানে ইস্যুকৃত ও বিলীকৃত মূলধন। কারণ আপনি যতগুলো শেয়ার ইস্যু করবেন ততগুলো শেয়ারে সাধারণত বিলি করে থাকে কোম্পানি। ঠিক আজকের অঙ্ক সেম। তো আমরা এখানে এটি লিখে নিব। এটি লেখার পরে আমরা এখানে হেডিং করব অবশ্যই প্রতিটি 10 টাকা মূল্যের 3,20,000 শেয়ার কোম্পানি কি করে, ইস্যু করে। তাহলে আমরা এখানে লিখব 3,20,000 শেয়ার। অনেকেরই যে প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি কেন 10 দ্বারা গুণ করছেন, ভালো করে মনে রাখেন, যখনই আপনারা মূলধনের পাশ করতে আসবেন, ইস্যুকৃত মূলধন, অনুমোদিত মূলধন, বিলীকৃত মূলধন বা আদায়কৃত মূলধন, যখনই মূলধনের কাজ করতে যাবেন তখন অবশ্যই কোম্পানি নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ারের মূল্য কত ছিল তা দ্বারা গুণ করতে হবে। অনেকে যে ভুলটি করে, অনেকে কি করে 11 টাকা করে গুণ করে ফেলে। তারা মনে করে যেহেতু আমি ইস্যু করছি 11 টাকা করে, তাহলে অবশ্যই আমাকে এখানে মূলধনের জায়গাতে 11 টাকা করে করতে হবে। ব্যাপারটি কিন্তু না। অবশ্যই মনে রাখবেন, ইস্যুকৃত বিলীকৃত মূলধনের ক্ষেত্রে কোম্পানি নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ার কত টাকা করেছিল তা আসি এখানে আপনাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে আসবে 32 লক্ষ টাকা। এটিকে আপনি কি করবেন, সাথে সাথে এখানে ক্লোজ করে ফেলবেন। এটিও কিন্তু আর্থিক অবস্থার বিমূর্তে প্রভাব ফেলবে না। এরপর আমাদের এখানে যেটি আসবে সেটা হচ্ছে আদায়কৃত মূলধন। দেখবেন প্রতিটি 10 টাকা মূল্যের, সেম কথাগুলো লিখে নেবেন, প্রতিটি 10 টাকা মূল্যের কতগুলো শেয়ার অর্থ আদায় করে, 3,20,000 শেয়ারের অর্থ আদায় করে। কারণ কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করবে ততগুলো শেয়ার অর্থ সে আদায় করতে পারবে। তাহলে যদি আপনি গুণ করেন আপনার এখানে আসবে 32 লক্ষ টাকা। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে ইস্যুকৃত, বিলীকৃত, আদায়কৃত মূলধনের পরিমাণ তো সেমই আছে, তাহলে এখানে কি আমরা একটি লাইনে করতে পারি না? অবশ্যই করা যায়। সেক্ষেত্রে যদি আপনাদের যতগুলো শেয়ার ইস্যু করছে ততগুলো শেয়ারের যদি অর্থ আদায় করে তাহলে আপনার কথাটা এক লাইনেও লিখতে পারেন। এই কাজটিও এক লাইনে লেখা যায়, কিন্তু আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পরীক্ষার সাথে এভাবে দেখানোর জন্য চেষ্টা করবেন। এরপর আমাদের এখানে আসবে সঞ্চিত উদ্বৃত্ত নামে একটি হেডিং। এটি কখন আসে? এটি আসে সঞ্চিত উদ্বৃত্ত যখন প্রশ্নের ভিতরে আমাদের অধিহার থাকে তখন। তো আমরা এখানে লিখে নিব সঞ্চিত উদ্বৃত্তের জন্য হেডিং। এখানে লিখব শেয়ার অধিহার। কি লিখব? শেয়ার অধিহার। আজকের অঙ্কে কিন্তু আমাদের অধিহার আছে। যদি অবহার হতো তাহলে কিন্তু আমাদের অসমন্বিত ব্যয়ের ভিতরে চলে যেত। আর অধিহার সবসময় আমাদের সঞ্চিত উদ্বৃত্ত নামে একটি হেডিং করে এখানে নিয়ে আসতে হবে। তো অধিহারের পরিমাণ ছিল কত?
3,20,000 টাকা। জাবেদে কিন্তু আমরা দেখিয়েছিলাম। তাহলে আমরা যদি দুইটিকে যোগ করে ফেলি তাহলে 32 লক্ষ টাকার সাথে 3,20,000 যোগ করলে আসবে আমাদের 35,20,000 টাকা। এটা আমরা এখানে বসাবো। তাহলে দেখেন আমাদের সম্পদ ছিল কত? 35,20,000 আর দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত ছিল 35,20,000 টাকা। তো এভাবে সাধারণত আমাদেরকে কি করতে হবে? এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে হবে। যদি আপনাদের বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।